আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি মালায়ালাম ইন্ডাস্ট্রিতে সদ্য মুক্তি পাওয়া একটি ক্রাইম থ্রিলার মুভি। এটি এমন একটি মুভি যা দুইজন পুলিশের জীবন পুরোই উলটপালট করে দেয়। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি মুভি এক্সপ্লেন ভিডিও প্রেজেন্ট রন্ধ মুভিটি। এটি একটি মিস্ট্রি ক্রাইম থ্রিলার মুভি। মুভিটির IMDb রেট 7.2। মুভির শুরুতেই আমরা অহান নামের এক পুলিশকে দেখতে পাই, যাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। আর ওইদিকে আমরা দেখতে পাই দুইজন পুলিশ অফিসার মিলে রাস্তার রক্ত পরিষ্কার করছে। আর এই অহানকে কেন অ্যারেস্ট করা হয়েছে আর এই রক্ত বা কার, সবকিছু জানতে কাহিনী ফ্ল্যাশব্যাকে একদিন পিছনে চলে যায়। দীনানাথ কনস্টেবলকে দেখি, সে তার মেয়ের সাথে বাইকে করে আসছে। এখানে তার ছোট পরিবারকেও দেখি। তার পরিবারে তার স্ত্রী, বোন ও তার একটি মেয়ে রয়েছে। দীনানাথের স্ত্রী বলে মেয়ের শরীর খারাপ। দীনানাথ বলে আজকে রাতে তাড়াতাড়ি এসে পড়বো। এরপর দীনানাথ ডিউটি করার জন্য যায়। এরপর আমরা অহানকে দেখি, সে একজন সাব ইন্সপেক্টর। সে তার ডিউটিতে যাওয়ার আগে রান্না করে টিফিন নিয়ে যাওয়ার জন্য। আর স্ত্রীকে বলে সবকিছু করেছি, তুমি শুধু কাপড়গুলো মেলে দিও। তার স্ত্রী সবকিছুতেই তাকে সন্দেহ করে। অহান তার স্ত্রীকে কিছুই বলে না, তার সব সময় খেয়াল রাখে। পুলিশ স্টেশনে অহান অনেক স্টেট অফিসার। সবাই মনে করে সে তার বাড়িতে ও অনেক স্টেট, আর তার স্ত্রী হয়তো তাকে অনেক ভয় পায়। ওই রাতের ডিউটি অহান ও দীনানাথের উপর থাকে। দুইজন গাড়িতে বসে পেট্রোলিং এর জন্য বেরিয়ে পড়ে, যেখানে দীনানাথ গাড়ি চালায় আর অহান তার পাশে বসে থাকে। পেট্রোলিং চলার সময় অহান একজন স্টেট অফিসার হওয়াতে দীনানাথকে ছোট ছোট বিষয়ে ভুল ধরে এবং বকাঝকা দেয়, কিন্তু দীনানাথ তাতে মন খারাপ করে না। পেট্রোলিং করার সময় দীনানাথ লটারি বিক্রেতাকে দেখতে পায়। দীনানাথ একটি লটারি টিকিট নিয়ে এই আশায় হয়তো একদিন তার ভাগ্য পরিবর্তন হবে। পেট্রোলিং করার সময় রাস্তার পাশে কিছু ছেলেদের দেখতে পায়, যারা বসে বসে মেয়েদের দেখছিল। দীনানাথ ছেলেদের বলে, তোমরা এখানে কি করছো? মেয়েদের ডিস্টার্ব করছো না তো? ছেলেরা বলে, না স্যার, আমরা শুধু একটু হাওয়া খাচ্ছি। তখনই অহান গাড়ি থেকে বেরিয়ে ছেলেটিকে খারাপ ভাবে ধরে বলে, এটা তোমার হাওয়া খাওয়ার জায়গা না, চুপচাপ এখান থেকে কেটে পড়ো, তা না হলে খবর আছে। ছেলেরা চলে যায়। অহান যেতে যেতে দীনানাথকে বলে, তুমি কোন মহান লোক যে তুমি ওদের সাথে এত ভালোভাবে কথা বলছিলে? আমরা পুলিশের লোক, আমাদের দেখেই তাদের প্যান্ট ভিজে যাওয়া চাই, তবেই তো ক্রাইম কমে যাবে। তুমি যদি এদের সাথে ভালো ব্যবহার করো তাহলে এরা তোমার মাথায় চড়ে বসবে। এসব কথা বলে অহান দীনানাথের দিনটাই খারাপ করে দেয়। এরপর পেট্রোলিং করতে একটি পার্ক কাছে পৌঁছায়, যেখানে এক লোক মাইক নিয়ে খ্রিস্টান ধর্মের উপর ভালো কথা বলছিল। এটা দেখে অহান বলে, পাবলিক এখানে একটু শান্তিতে থাকতে আসে, আর এরকম লোক শান্তিকে অশান্তিতে নিয়ে যায় কথা শোনাতে শোনাতে। এদেরকে আমি কিছু বলতেও পারবো না, কেননা কিছু যদি বলি তাহলে ধর্মীয় ইস্যু হয়ে যাবে। তবে এদেরকে কিভাবে হ্যান্ডেল করতে হয় তা আমার জানা আছে, তুমি দেখো এর সাথে আমি কি করি। এ বলে অহান ওই লোকের কাছে যায় আর বলে, ফাদার, আপনার মতো লোকের জন্য আমি অনেক বদলে গেছি। আগে আমি ড্রিঙ্কস করতাম, জুয়া খেলতাম, মেয়েদের সাথে খারাপ আচরণ করতাম, ঘুষ খাইতাম, কিন্তু এখন আমি সবকিছু ছেড়ে দিয়েছি। আর এসব আপনাদের মতো লোকের জন্যই হয়েছে। অহান ফাদারের প্রশংসায় করে, কিন্তু গেম উল্টো হয়ে যায়। ফাদার অহান এর বলা কথাগুলো মাইকে বলে সবাইকে শোনাতে থাকে। তখন অহান মুখ লুকিয়ে গাড়িতে বসে ওইখান থেকে তাড়াতাড়ি চলে যেতে বলে। তখন দীনানাথ অহানকে টিসিয়ে বলে, স্যার, আপনার হ্যান্ডেল করার সিস্টেম তো ঠিকই ছিল। তখন দুজনেই হাসতে থাকে। রাত বাড়ে এবং তারা একটি গ্রামে পৌঁছায়, আর তারা দেখতে পায় একটি বাড়ির সামনে কিছু মানুষ ভিড় করেছে। পুলিশের গাড়ি দেখেই কিছু লোক মোটরসাইকেল নিয়ে চলে যায়। অহান গাড়ি থামাতে বলে আর একটি লোকের কাছে জিজ্ঞাসা করে, এখানে কি হচ্ছে? ওই লোকটি বলে, স্যার, আমার ছেলে নবীন তার বন্ধু অরুণের সাথে অন্য একটি গ্রামে গেছে, আর কিছু লোক বলছে আমার ছেলে একটি মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। এত ভয় পাচ্ছ কেন? আগে বলো তোমার ছেলে আর ওই মেয়ে প্রাপ্তবয়স্ক কিনা। লোকটি মাথা নেড়ে হ্যাঁ বলে। অহান বলে, ঠিক আছে, তোমার ছেলে যদি কল করে তাহলে তাকে মেয়ে সহ পুলিশ স্টেশনে যেতে বইল।
আমি তাকে প্রোটেকশন দিব, উল্টো মেয়ের বাড়ির বিরুদ্ধে কেস করব। ও প্রাপ্তবয়স্ক, নিজের পছন্দ মতো বিয়ে করতে পারে। তখনই অকিটকিতে মেসেজ আসে একটি মেয়ে মিসিং হওয়ার, আর একটি অ্যাড্রেস দিয়ে বলে চেক করার জন্য। তারা ওই অ্যাড্রেসে গিয়ে দরজায় কলিং বেল বাজায় আর একজন মহিলা বেরিয়ে আসে। দীনানাথ জিজ্ঞাসা করে, আমাদের এই অ্যাড্রেস থেকে একটি কমপ্লেন এসেছে একটি মেয়ের মিসিং হওয়ার, আপনি কে? স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে, আমার মেয়ে তো ঘরে ঘুমোচ্ছে। আসলে এই মহিলা ওই মেয়েরই মা ছিল, যে মেয়ে একটি ছেলের সাথে পালিয়ে গেছে। বদনামের ভয়ে এই মহিলা ও তার ছেলে মিথ্যা বলছে, তার মেয়ে ঘরেই আছে। দীনানাথ একটু কড়াভাবে বলে, ঠিক আছে, তাহলে মেয়ে দেখাও, আমরা চলে যাই। দীনানাথ ও ওই মহিলার ছেলের সাথে ঝগড়া বাঁধতে যায়। তখনই অহান আসে আর বলে, ঠিক আছে ম্যাডাম, আপনার একটা স্টেটমেন্ট লাগবে, আপনার মেয়ে ঠিক আছে। তখন মহিলা বলে, ঠিক আছে। অহান বলে, কমপ্লেন আপনার স্বামী থেকে আসছে, তাই স্টেটমেন্ট আপনার স্বামীর লাগবে। মহিলা তাড়াতাড়ি করে তার স্বামীকে বলে, চুপচাপ বাইরে গিয়ে বলো মেয়ে ঘরেই আছে, তা না হলে বদনাম হয়ে যাবে। তার স্বামী মেনে নেয় এবং স্টেটমেন্ট দিয়ে দেয়। চলে যাওয়ার সময় অহান আবার দীনানাথকে বকাঝকা করে, সব জায়গায় রাগ দেখানোর প্রয়োজন নাই। যদি মেয়েটি সত্যিই ঘরে থাকে আর তুমি যদি বেশি বলো, তাহলে আমাদের বিরুদ্ধেই কেস হবে। কিছু দূর যাওয়ার পর কিছু ছেলেদের দেখতে পায়, তারা একজন ফাদারের গাড়িকে ধাক্কা দিয়েছে। চেক করার পর জানা যায় ছেলেটি মদে গাড়ি চালাচ্ছিল। দীনানাথ ও অহান তাদের ধরে থানা নিয়ে যাবে। তখন ফাদার বলে, স্যার, কেস দিয়েন না, ছোট ছেলে, কেরিয়ার নষ্ট হয়ে যাবে। অহান ছেড়ে দেয় আর বলে, ফাদার বলাতে ছাড়ছি, আবার যদি ওই রকম হয় তাহলে তোমার পরিবারও বাঁচাতে পারবে না। তারা ফাদারের গাড়ি ফিক্সিং করার জন্য 10,000 টাকা দিয়ে চলে যায়। অহান চালাকি করে বলে, আপনিও খেয়েছেন ফাদার? ফাদার বলে, হ্যাঁ ছুটা। অহান একটু হেসে বলে, তাহলে আপনার উপরেও কেস হয়। ভয় পেয়ে ফাদার চুপচাপ ওই 10,000 অহানকে দিয়ে দেয় আর বলে, এরকম স্যার আর হবে না। এসব যা হচ্ছিল দীনানাথের ভালো লাগে না। দীনানাথ একদম চুপচাপ হয়ে যায়, কিছু না বলে গাড়ি চালাতে থাকে। অহান এটা লক্ষ্য করে বলে, চেহারা এমন করে রেখেছো কেন? যা বলার সোজাসুজি বলো, এরকম চুপচাপ থাকার লাভ কি? দীনানাথ বলে, যখন আমি এই জবে জয়েন করি তখন ভেবেছি একজন সৎ পুলিশ অফিসার হব, কিন্তু এখানে এসে যা দেখছি তা তো সম্পূর্ণ উল্টো। অহান বলে, আমি এই টাকা কি নিজের জন্য নিচ্ছি? তুমি কি জানো এই গাড়ির ইঞ্জিন খারাপ হয়ে গেছে, ঠিক করার জন্য কত খরচ হবে? আমি এখন পর্যন্ত সবকিছুর ইনস্টলমেন্ট দিচ্ছি, এই সময় যদি স্যালারি না পাই তাহলে ঘরের কি হবে? অহান পকেট থেকে 10,000 টাকা বের করে দীনানাথকে দিয়ে বলে, নাও, আর নিয়ে মেকানিককে দিয়ে দিও। দীনানাথ কিছু বলে না, চুপচাপ বসে থাকে। কিছুক্ষণ পর দুজন একটি হোটেলে বসে খেতে থাকে। তখনই দীনানাথের স্ত্রী কল করে বলে, মেয়ের খুব জ্বর, ওষুধ দিয়েছি কিন্তু কমছে না। দীনানাথ চিন্তিত হয়ে বলে, আরো যদি বেশি হয় তাহলে আমাকে কল দিও, হাসপাতালে নিয়ে যাব। তখনই অকিটকিতে মেসেজ আসে, একজন রাজনীতিবিদের গাড়ি এখান দিয়ে যাবে, তাকে প্রোটেকশন দিতে হবে। দীনানাথ অনেক স্পিডে গাড়ি চালাতে থাকে। তখন অহান বলে, ধীরে চালাও, তাদের কাছে এয়ারব্যাগ আছে, আমাদের কাছে কিছুই নেই। যদি আমাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে আমাদেরকে সোজা সরকারি হাসপাতালে নিয়ে যাবে। দীনানাথ মুচকি হেসে গাড়ির স্পিড কমায়। কিছুক্ষণ পর দ্বিতীয় পুলিশ কার এসে ওই গাড়িকে প্রোটেকশন দেয়। দীনা ও অহান নিজেদের এলাকায় পেট্রোলিং এ চলে আসে। পুলিশ স্টেশনে এসে অহান ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে যায়। তখন সিনিয়রের কল আসে আর বলে, নবীনের কেসের কি হলো? অহান বলে, স্যার, ও তো ওর বন্ধু অরুণের সাথে বাইরে গেছে, মেয়ের পরিবারের লোক স্টেটমেন্ট দিছে, সবকিছু ঠিক আছে। অফিসার ওই ইনফরমেশন মেয়ের বাড়ির লোকেদের দিয়ে দেয়। অহানের কাছে আবার এক ইমার্জেন্সি কল আসে, ওইখানে তারা পৌঁছায়। কেসটি ছিল এক লোক তার মেয়েকে ড্রামে বন্দি করে রাখছে, তার স্ত্রী মৃত্যু হয়েছে 1 সপ্তাহ হয়েছে, তারপর থেকেই এই লোক পাগল হয়ে গেছে। প্রতিবেশী বাচ্চার কান্না শুনে পুলিশকে খবর দিয়েছে। যখন পুলিশ পৌঁছায় তখন কেউ ভিতরে যেতে সাহস পায় না, সবাই ভয় পায়। ওই পাগল তাদের না মারতে শুরু করে। দীনানাথ সাহস দেখিয়ে ভিতরে যাওয়ার চেষ্টা করে। যখনই কাছাকাছি আসে তখনই পাগল লোক দীনানাথের উপর ঝাঁপিয়ে পড়ে। ভয়ে দীনানাথ পিছিয়ে আসে। সাথে থাকা পুলিশ
পুলিশ কড়াভাবে বলে হিরো হতে যেও না। তারপর তারা আবার পুলিশ স্টেশনে চলে আসে। এরপর ওহান ঘুম থেকে উঠে দেখে দীনানাথ চিন্তিত। দীনানাথ সবকিছু বলে। বাচ্চাকে ড্রামে বন্দি করে রেখেছে, বাচ্চাটার যদি কিছু হয়ে যায়। ওহান তাড়াতাড়ি ব্যাকআপ টিম নিয়ে ওই বাড়ির দিকে রওনা হয়। তারা যখন ঘরের কাছাকাছি যায়, পাগল লোকটি তাদের দেখে পাথর দিয়ে ঢিল ছুটতে থাকে। এবার দীনানাথ ঘরের দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে আর ওই পাগল লোকের সাথে তার হাতাহাতি হতে থাকে। দীনানাথ ফেরে ওঠে না। তখন সে স্যার স্যার বলে চিল্লাতে থাকে। বাকি পুলিশের লোক ও ওহান গিয়ে পাগল লোকটিকে ধরে ফেলে আর দীনানাথকে উদ্ধার করে। বাচ্চা ড্রামের নিচে কাঁদছিল। ওহান তাকে বের করে আনে। টিম বাচ্চাকে তাদের আত্মীয়র কাছে দিয়ে দেয় আর পাগলটাকে হসপিটালে ভর্তি করায়। এরপর একটি সিন দেখায় যেখানে ওহান একটি কবরস্থানে কবরের সামনে দাঁড়িয়ে কবরে লাগানো ভূতকে দেখতে থাকে। মনে হয় ওহান তার কোনো আপনজনকে মনে করছে। ওইখানে কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়ে থেকে চলে আসে। গাড়িতে বসে চার্চের পাশ দিয়ে আসার সময় রাস্তার পাশের আম গাছের আম রাস্তায় পড়ে থাকে দেখা যায়। ওহান গাড়ি থামিয়ে রাস্তা থেকে আমগুলো কুড়িয়ে ব্যাগে রাখে, কেননা তার স্ত্রীর আম খুবই পছন্দ। আগে যেতে যেতে হঠাৎ তাদের সামনে একটি গাড়িতে দুইটি ছেলেকে দেখতে পায়। জিজ্ঞাসাবাদ করাতে জানতে পায় তারা একজন বন্ধুর অপেক্ষায় আছে আর অ্যাড্রেস ভুলে গেছে। ওহান তাদেরকে মেন রুট পর্যন্ত গাইড করে। আসলে তারা ছিল নিখোঁজ হওয়া মেয়েটির বাড়ির লোক। কিছুক্ষণ গাড়ি যাওয়ার পর দীনানাথ একটি মেয়েকে জঙ্গলের দিকে যেতে দেখে। দীনানাথ বলে, স্যার একবার গিয়ে চেক করব। তারা জঙ্গলের রাস্তায় যায়। জঙ্গলে যাওয়ার পর ওহান দীনানাথকে ভয়ের কাহিনী শুনিয়ে ভয় দেখানো শুরু করে। বলে, এখানে এক লোক নিজেকে মেরে ফেলেছিল। কিছু দূরে একটি পুরাতন বাড়ি দেখতে পায়। ওহান বলে, যাও গিয়ে দেখো ওইখানে মেয়েটি মারা যায়নি তো। ভয়ে ভয়ে দীনানাথ ঘরের ভিতর প্রবেশ করে। আয়নায় মেয়ের থেকে ভয় পায়। ভয় পেয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে এসে সেন্সলেস হয়ে যায়। সেন্স ফিরলে বলে, স্যার ভেতরে ভূত আছে। ওহান হাসতে হাসতে বলে, 20 বছর চাকরি জীবনে কখনো ভূত দেখিনি, চলো আজ দেখি। দুজনে ভেতরে যায় আর ওইখানে এক কাপল পাওয়া যায়, লুকিয়ে ছিল। মেয়েটি বলে, স্যার এখানে আমরা বাড়ি থেকে পালিয়ে এসেছি, পেট্রোল শেষ হয়ে গেছে, তাই এখানে লুকিয়ে আছি। ওহান বলে, পুলিশ থাকতে ভয়ের কি আছে, পুলিশ স্টেশনে চলো। আসার সময় জিজ্ঞাসাবাদ করে জানা যায় মেয়েটির নাম জেন্সি, ছেলেটির নাম রোশন। এটা শুনে ওহান অবাক হয়, কারণ মেয়েটির পরিবার বলেছিল মেয়েটি নবীনের সাথে পালিয়েছে। মেয়েটি বলে, নবীন আমার বেস্ট ফ্রেন্ড, সে আমাকে পালিয়ে আসতে সাহায্য করেছে, আমি তো রোশনকে ভালোবাসি। ওহান গম্ভীর হয়ে বলে, তোমার পরিবার তো নবীনকে খুঁজছে, আর যদি পায় তাহলে তো মারবে ওকে। তাদের ধর্ম আলাদা, জেন্সি খ্রিস্টান আর রোশন মুসলিম। তাদের পরিবারে এই সম্পর্ক মেনে নেবে না। ওহান বলে, ভয় পেও না, আমি আছি না। তারা তাদেরকে পুলিশ স্টেশনে নিয়ে আসে। ওইখানে দীনানাথের স্ত্রী কল করে বলে, মেয়ের জ্বর কমে নাই, বৃষ্টি হচ্ছে, আশেপাশে কোনো গাড়িও নাই। তখন দীনানাথ বলে, তুমি চিন্তা করো না, আমি আসছি। দীনানাথ ওহানকে বলে, স্যার বাড়ি যেতে হবে, মেয়ে অসুস্থ। ওহান বলে, ঠিক আছে। দীনানাথ বাইক নিয়ে যাইতে চাইলে বলে, বৃষ্টির মধ্যে গাড়িতে চলো, আমি তোমাকে পৌঁছে দেই। তারা বাড়িতে গিয়ে বাচ্চাকে হসপিটালে নিয়ে যায়। ওষুধ দেওয়ার পর জ্বর কিছুটা কমে আসে। তখনই একটি আর্জেন্ট কল আসে। কেসটা হলো, এক মহিলা নিজেকে রুমে বন্দি করে আত্মহত্যার চেষ্টা করছে। তারা যখন পৌঁছায় মহিলাটি মরে গেছে। পাশে ছোট মেয়েটি কাঁদছিল। তখন দেখা যায় মেয়েটির স্বামী ভিডিও কলে ছিল। তার সামনেই মেয়েটি ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। মেয়েটি ডিপ্রেশনে ছিল তার পরিবার নিয়ে। ওহান অন্য পুলিশ অফিসারদের জানায়। পুলিশ এসে বাকি সব ফর্মালিটি করে। দীনানাথ এই ঘটনায় খুব ইমোশনাল হয়ে পড়ে। তার বাবার কথা মনে পড়ে। তার বাবা কুয়াতে লাফ দিয়ে আত্মহত্যা করেছিল। দৃশ্য পরিবর্তন হয়। ওহান তার ঘরে যায়, বলে, তোমার আম পছন্দ, তাই তোমার জন্য আম নিয়ে এসেছি, কিন্তু সাড়া পায় না। তখন রুমে গিয়ে দেখে তার স্ত্রী ঘুমাচ্ছে। ওহান পাশে বসে, তখনই তার স্ত্রী জেগে বলে, তুমি কখন আসলে? এই তো এখনই, তোমার আম পছন্দ, তাই তোমার জন্য আম নিয়ে এসেছি, তুমি উঠো না, শুয়ে থাকো। তারপর ওহান ও দীনানাথ পুলিশ স্টেশনে যায়। তারপর ওহান একটি মদের বোতল বের করে এক প্যাক খায়। তারপর দীনানাথকেও দেয় খাওয়ার জন্য। দীনানাথ
দীনানাথ বলে, স্যার ডিউটিতে আছি, খাওয়া ঠিক হবে না। কিন্তু ওহানের জোরাজুরিতে খায়। তখন একজন পুলিশ আসে। ওহান তখন তাকে বোতল দিয়ে বলে খেয়ে রেখে দিতে। তারপর তারা চলে যায়। তাদের কাছে একটি কল আসে, বলে আমার ভাইয়ের ছেলে অরুণকে কিছু লোক জোর জবরদস্তি করে উঠিয়ে নিয়ে গেছে। অরুণ ওই ছেলেটি যে নবীনের বন্ধু। ওই লোক গাড়ির নাম্বার দেয় যে গাড়িতে উঠিয়ে নিয়ে গেছে। তখন দীনানাথ ও অরুণের মনে পড়ে কিছুক্ষণ আগে এরকম গাড়ি দেখেছি, যেখানে দুটি ছেলে ছিল যাদেরকে তারা মেন রোড রাস্তা দেখিয়ে দিয়েছিল। পুলিশ স্টেশন গিয়ে জিজ্ঞাসা করে। তখন জেন্সি বলে আমার বড় ভাইয়ের বন্ধুর এরকম গাড়ি আছে। ওহান বলে তোমার ভাইকে কল দাও। কল করে ওহান বলে তোমার বোন আমাদের এখানে, তোমরা অরুণ আর নবীনকে ছেড়ে দাও। জেন্সির ভাই জিদ করে বলে নবীনই আমার বোনকে নিয়ে পালিয়েছিল, সত্যি না জেনে ছাড়বো না। তখন ওহান ভিডিও কল করে জেন্সি ও রোশনকে দেখায়, আর ওইদিকে নবীন বেহুশ হয়ে যায়। আর কিছুক্ষণ পরে হুশ আসলে ভয়ে নদীর দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই পা পিছলে পড়ে যায়। নবীন আঘাত পায় আর কিছু দূর গিয়ে লুকিয়ে থাকে। তার মাথা দিয়ে রক্ত পড়তে থাকে। জেন্সির ভাই বলে চলো পুলিশ স্টেশনে যাই, বলে চলে আসে। তারপর ওহান ও দীনানাথের আরেকটি কেস মিলে। এক বাপ তার ছেলেকে মদ খেয়ে মারছে। তখন তাড়াতাড়ি ওই জায়গায় যায়। ছেলেটির অবস্থা দেখে ওহান লোকটিকে অনেক মারে। দীনানাথ তাকে শান্ত করে বলে এত রাগ করছিলেন কেন স্যার? ওহান বলে আমার একটি মেয়ে ছিল, জন্মের পরই মরে গেছে। এরপর আমাদের কোনো সন্তান হয় না। আমার স্ত্রী এই জন্য ডিপ্রেশনে চলে গেছে আর আমাকে সন্দেহ করতে থাকে প্রতি মুহূর্তে। তাই যদি কেউ বাচ্চাকে মারে আমার মাথা ঠিক থাকে না। সকাল হয়, জেন্সির ভাই আর মা আসে জেন্সিকে নিয়ে যাওয়ার জন্য। তখন দীনানাথ বলে তুমি তো বলেছিলে তোমাদের মেয়ে বাড়িতেই, তাহলে এখানে আসছো কেন? জেন্সির ভাই রেগে যায়। তাদের মারপিট শুরু হতে যাবে। তখন ওহান এসে বলে পুলিশের সাথে উঁচু আওয়াজে কথা বলবে না, কেস হয়েছে 11টার সময় কোর্টে নিয়ে যাব, তখন কোর্ট থেকে যা করার করবে। আর মেয়ে অ্যাডাল্ট, জোর জবরদস্তির অভিযোগ করেছে। তারা চলে যায়। দীনানাথ রোশনকে বলে আমাদের ডিউটি শেষ, এখন যে অফিসার আসবে তাকে সবকিছু বলে যাব, ভয় পাওয়ার কিছু নেই। গ্রামের লোকেরা নদীর পাশে একটি লাশ দেখতে পায়। লাশটা নবীনের ছিল। নদীতে ডুবে তার মৃত্যু হয়েছে। জেন্সির ভাই পুলিশ স্টেশনে না গিয়ে সিনিয়র পুলিশ অফিসারের সাথে দেখা করে। বলে স্যার আমরা কিছুই করি নাই, ও পালিয়ে গিয়েছিল। এই কেস থেকে আমাদের বের করেন, আপনি যা বলবেন তাই করব। ঠিক আছে, আমি কিছুক্ষণ পরে পুলিশ পাঠাবো, তাদের কাছে চুপচাপ সারেন্ডার হয়ে যাবে, বাকি সবকিছু আমি দেখে নিব। ওহান ঘরে তার স্ত্রীর সাথে ক্রিসমাসের আয়োজন করছিল। তখনই অফিস থেকে একজন কল দিয়ে বলে স্যার নবীনের লাশ নদীতে পাওয়া গেছে, টিভিতে নিউজ দেখেন। টিভিতে নিউজ দেখতে জানে এই কেসের সাথে দুইজন পুলিশের নাম জড়িত, একজন ওহান আর একজন দীনানাথ। এই নিউজ দেখে ওহান পুরোই থমকে যায়। সেভাবে কিছু তো ঝামেলা হয়েছে। জেন্সের পরিবার পুলিশের সাথে হাত মিলিয়েছে। ওইদিকে দীনানাথ তার মেয়েকে খাওয়াচ্ছিল। তখনই পুলিশ তাকে অ্যারেস্ট করার জন্য আসে, মিডিয়াও আসে। দীনানাথ জিজ্ঞাসা করে আমি কি করেছি? আমি তো ছেলেটাকে চিনিও না। ওহান ওইদিকে স্ত্রীকে ডাক্তারের কাছে নিয়ে যায়। বলে কিছুক্ষণ পরে আমাকে অ্যারেস্ট করা হবে। আমার স্ত্রী যেন তা জানতে না পারে। তাকে ইঞ্জেকশনে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। পুলিশ ওহানকে গ্রেপ্তার করে। দীনানাথকে ডিএসপির কাছে নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য। তুমি কি মদ খেয়েছিলে, ঘুষ নিয়েছিলে? দীনানাথ অস্বীকার করে। তখন ডিএসপি বলে তাহলে গাড়িতে 10,000 টাকা করে আসলো। কাল যে ছেলেদের ধরেছি তারা বলেছে তোমরা এই খুনের সাথে জড়িত। দীনানাথকে বলে তুমি যদি ওহানের বিরুদ্ধে বলো তোমাকে ছেড়ে দিব। দীনানাথ অস্বীকার করে। তখন এক পুলিশ ভয় দেখিয়ে বলে যা বলে মেনে নাও, তা না হলে 10 বছরের জেল হবে। ওইদিকে ওহানকেও একই অফার দেওয়া হয়। ওহান অস্বীকার করে, বলে আমি কোর্টে সব সত্যিই বলবো। ওইদিকে ওহানের নকল স্বীকারোক্তি দেখিয়ে দীনাকে দিয়ে স্বীকারোক্তিতে সাইন করে নেয়।
যখন ওহানকে বলে তখন ওহান রেগে যায়, বলে তুমি এটা কি করেছো, তুমি পুলিশে ভর্তি হলে কি করে, বোকা কোথাকার, এখন আমরা ফেসে গেছি। ডিএসপি ওহান ও দীনানাথ সহ মিডিয়ার সামনে কথা বলতে থাকে। তখন দীনা তার পরিবারের জন্য পাগলের মতো পালিয়ে যাবার জন্য দৌড় দেয়। তখনই একটি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে, ওইখানেই তার মৃত্যু হয়। পরবর্তী দৃশ্যে ওহানকে পুলিশ গাড়িতে করে নিয়ে যাচ্ছে। তখনই ওহান রাস্তার দিকে তাকিয়ে থাকে আর দেখে দুইজন পুলিশ মিলে দীনানাথের রক্ত রাস্তা থেকে পরিষ্কার করছে, আর ভাবে এখন দীনানাথের পরিবারের কি হবে, আমার স্ত্রীর কি হবে। এখানে রাস্তা দেখানোর মধ্য দিয়েই মুভির এন্ডিং হয়। তাহলে মুভিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এ ধরনের অসাধারণ ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।